স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। গণমাধ্যম সংস্কার নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ব্রিফ করছেন প্রধান কমিশন প্রধান কামাল আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ইন্দোনেশিয়ায় আমরা দেখেছি যে ইন্দোনেশিয়ায় গণমাধ্যম করলে সেই গণমাধ্যমকে কর্পোরেশন হতে হয়, তাকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হয়। পাবলিক লিস্টেড কোম্পানি করলে যেই সুবিধাটা হয় সেটা হলো বছর শেষে তাদের অডিটেড অ্যাকাউন্টস, নিরীক্ষিত হিসাব প্রকাশ করতে হয়। এবং ইন্দোনেশিয়ায় প্রত্যেকটা গণমাধ্যমে সাংবাদিক কর্মচারী যারা কর্মী, সেই প্রতিষ্ঠানের কর্মী, তাদেরকে শেয়ার দিতে হয়। এগুলোর মধ্য থেকে কিন্তু বোঝা যায় যে গণমাধ্যমের যে ওনারশিপ একক হাতে কেন্দ্রীভূত থাকলে সেটাকে যে ব্যক্তির স্বার্থে ব্যবহারের চেষ্টা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে প্রশ্ন তুলে বিএনপি বলছে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নষ্ট নয়, এমন কোনো কাজ করা যাবে না। তাই ন্যূনতম সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন আয়োজনের তাগিদ দেওয়া হয়। আগামীকাল ঐক্যমত্য কমিশনে বিএনপি সংস্কার প্রস্তাব জমা দেবে বলেও জানানো হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন। মনে হবে যে উপযুক্ত সময়। সংবাদ সম্মেলনে অংশ নেন মহাসচিব সহ দলটির সিনিয়র নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের সুপারিশে ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের অযৌক্তিক প্রচেষ্টা রয়েছে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে। সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা দেওয়ার এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সতর্ক করেন বিএনপি মহাসচিব। আমরা এমন কোনো পদক্ষেপ নিতে পারি না যাতে করে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, গণ ঐক্য বিনষ্ট হয় অথবা ফাটল ধরে। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকার পাশাপাশি প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা নিয়েও অভিযোগ করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে, যা দেশ ও গণতন্ত্রের জন্য মোটেই শুভকর নয়। আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশনে বিএনপির সংস্কার প্রস্তাবনা জমা দেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ঐক্যমত্য কমিশনের স্প্রেডশিটের অবস্থা এবং কমিশনের সদস্যদের বিভিন্ন সময়ের বক্তব্য ও বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের বক্তব্য বিবৃতির মধ্যে মিল পাওয়া যায়। সাব্বির রুজ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে প্রার্থীর বয়স সর্বনিম্ন 23 আর 16 বছর বয়স থেকে ভোটাধিকার প্রয়োগের প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আওয়ামী লীগকে দেশবিরোধী শক্তি উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশকে অস্থিতিশীল করতে তৎপর রয়েছে দলটি। আগামীকাল ঐক্যমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেবে এনসিপি। শনিবার রাজধানীর বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করে এনসিপি। সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রস্তাবনা নিয়ে কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তারা বলেছেন যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে 16 বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব কালকে। আওয়ামী লীগকে দেশবিরোধী শক্তি আর 72-এর সংবিধান গ্রহণযোগ্য নয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। আওয়ামী লীগ এখন পরিষ্কারভাবে একটা দেশবিরোধী শক্তি এবং ভারতের এজেন্ট। তারা যদি আন্দোলনে নামে সেটাকে আমরা আন্দোলন বলবো না, তারা একটা দেশকে অস্থিতিশীল করার জন্য নামবে। 72-এর সংবিধান নিয়ে তো আমরা বলেছি যে আমরা মনে করি যে এই সংবিধান আর কার্যকর নাই এই গণঅভ্যুত্থানের পরে। আমরা মনে করি একটা সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান লেখা উচিত গণপরিষদের মধ্য দিয়ে। আগামীকাল দুপুরে জাতীয় ঐক্যমত্য কমিশনে এনসিপি সংস্কারের জন্য সুপারিশ জমা দেবে বলেও জানানো হয়। আমরা আগামীকালকে জমা দিচ্ছি। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।
সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ যুক্ত করা নিয়ে আপত্তি জানিয়েছে খেলাফতে মজলিস। সেই সঙ্গে ইসলামের স্পষ্ট বিরোধী কোনো আইন না করারও দাবি দলটির। আর লেবার পার্টি জানিয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তারা। সকালে জাতীয় সংসদ ভবনে এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে একথা জানায় দল দুটো। বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আব্দুল কাদের জানান, সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেওয়ার পক্ষে খেলাফত মজলিস। আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের 166টি প্রস্তাবনার মধ্যে 140টির সাথে একমত খেলাফত মজলিস। 10টি প্রস্তাবনায় দ্বিমত জানান তারা, আর অন্যগুলোতে আংশিক একমত। আর লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান জানান, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের মেয়াদ 5 বছর করার প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আগে স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কার নিয়ে সব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য তৈরির উদ্দেশ্যে এই আলোচনা। মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এটা রাখতে হবে, যোগ করতে হবে, বহুত্ববাদ বাদ দিতে হবে। 400 জনের ব্যাপারে, নারীদের ব্যাপারে আমরা উন্মুক্ত আলোচনা, উন্মুক্ত প্রতিযোগিতা, কোনো কোরাসিস্টেমের প্রয়োজন নাই আমরা মনে করেছি। আর মেয়াদের ধারণা বলছি 4 বছরের বদলে 5 বছর থাকা উচিত। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টকে আমরা এটার পক্ষে 4টা প্রদেশের কথা বলা হয়েছে। আমরা এই 4টা প্রদেশকে আমরা সন্দেহের চোখে আমাদেরকে দেখি। মতামতগুলো জানিয়েছেন, সেই মতামতগুলোর ভিত্তিতেই আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা আশা করি যে আলোচনা শুধু আপনাদের সঙ্গে নয়, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। সমঝোতা ও আসন ভাগাভাগি করে যদি নির্বাচন করে তাহলে সংস্কার কি করে হবে, এমন প্রশ্ন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসার কোনো পদক্ষেপ নেয়নি। কিছু কিছু মানুষ তাদের অহেতুক সামনে নিয়ে আসার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মান্না। এ নিয়ে নাগরিক ঐক্য উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি। ছাত্ররা বলেছে এই রকম সমঝোতা কারো কারোর সাথে হয়েছে, এই জন্য কোনো দল কোনো কথা বলেনি এবং তার এখন বলছে না। এখন সমঝোতা করে আসন ভাগাভাগি নির্বাচনে যদি হয় তাহলে এগুলো করবার মানে কি আছে? এই যে ধরেন এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে এই সংস্কারের উপরে কথাবার্তা বললাম, এগুলো তো কোনো কাজই করবে না। 26শে মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে প্রাধান্য পাবে তিস্তা সহ নানা উন্নয়ন প্রকল্প। তবে সবকিছুকে ছাপিয়ে প্রধান উপদেষ্টার চীন সফর ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আগামী 26শে মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক ছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রোগ্রামে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস আগামী 27 মার্চ চীনের হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়ার উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়াও পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার পাশাপাশি সম্মানসূচক ডক্টরেট গ্রহণ করবেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই সফর মূলত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চীনের কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টার অংশ। রাজনৈতিক অনিশ্চয়তার পরও চীনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কেমন হবে তা নিয়ে আলোচনা হতে পারে। যে কোনো রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরেই কিন্তু নতুন করে আবার সব পক্ষেরই এই বিষয়টি দরকার পড়ে যে নতুন করে পরস্পরের প্রতি সমর্থন জানানো এবং যে কাজগুলো চলছে সেগুলোকে, চলমান কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন নতুন প্রকল্প বা সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া। স্বাভাবিকভাবে আলোচনা হবে, যে আলোচনা করা দরকার, বড় কিছু হওয়ার কথা না, যেহেতু একটা ইন্টারিম রেজিম, যেহেতু যতক্ষণ আমি মনে করি চীনও অপেক্ষা করবে নির্বাচন পর্যন্ত, কারণ ইন্টারিম তো ইন্টারিমই। তো সেই জায়গায় বড় কিছু হওয়ার কথা, তবে একটা সিম্বলিক ভ্যালু থাকবে, কোনো সন্দেহ নেই। শুধু কি তাই, ভূ রাজনীতিতে এই সফরের গুরুত্ব কতখানি? এই সফর ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কি কোনো বার্তা দিচ্ছে? এবং একটা জিনিস পরিষ্কার যেটা চীন করতে চাচ্ছে, সেটা হলো যেই সরকারই থাকুক না কেন, আমি সব সরকারের সাথেই মানে সরকার ওইভাবে ওই মানুষ চিন্তা করে তারা সম্পর্ক করেন না, ওটাই মনে হয় আবার হয়তো পরিষ্কার হবে। এবার ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। এখন একটা
আমরা কেউ কেউ মনে করছেন যে হয়তো একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয়েছে, সেই জন্য একটা প্রতিযোগিতার মতন থাকতে পারে। আমি ঠিক সেটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখি না। চীনের সাথে সম্পর্ক আমাদের সহযোগিতা বৃদ্ধি পেলে অন্যরা তো দেখবে, তো তারাও তাদের জায়গাটা ছেড়ে দিতে চাইবে না, সুতরাং সেটা আছে। কিন্তু ঘটনার প্রবাহ যাই থাকুক না কেন, চীন বাংলাদেশের সাথে সম্পর্ক কোন মাত্রায় রাখতে চায় সেটি গুরুত্ব পাচ্ছে এই সফরে, এমনটাই মনে করেন এই দুই বিশ্লেষক। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। বিশ্বের মোট জনসংখ্যার 26% সুপেয় পানির সংকটে, এমন উদ্বেগজনক তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর বাংলাদেশের মতো নদীমাতৃক দেশে 41% মানুষ নিরাপদ পানির সুবিধা পায় না। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সংকট বেশি উপকূলীয় জেলাগুলোতে। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নিরাপদ পানির ভবিষ্যৎ নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে সারা দেশে পালন করা হচ্ছে বিশ্ব পানি দিবস। এই চিত্র দেশের উপকূলীয় জেলা খুলনার কয়রা উপজেলার। শুকনো মৌসুমের শুরুতেই সুপেয় পানির তীব্র সংকট। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে খাবার পানি সংগ্রহ করছেন বাসিন্দারা। আমরা আসছি মাদারবাড়ি থেকে, এখান থেকে মাদারবাড়ি 2 কিলো দূর। আমাদের খাওয়ার পানি নেওয়ার জন্য এখানে আসতে হয়, পানির খুব কষ্ট। দক্ষিণ অঞ্চলে আর নেই কোনো জায়গায় পানি, তুমি কয়রা থানার মধ্যে আর পানি নেই, আর এই পুকুরের পানি দোকান ছাড়া। শুধু কয়রা নয়, শুষ্ক মৌসুমে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট সহ উপকূলীয় জেলাগুলোতেও এ সংকট নিত্যদিনের। চারিদিকে নদীখাল থাকলেও নেই পানযোগ্য জল। লোনা পানি এসে গ্রাস করেছে সুপেয় পানির উৎসগুলো। বৃষ্টির পানিতে বছরে 6 মাস কাটলেও বাকি সময় খাবারের পানির জন্য যুদ্ধ করতে হয় বাসিন্দাদের। কষ্ট, খুব বিশাল কষ্ট। তাই বিকালবেলা আমরা রান্না করবো, না পানি নিতে এসে সবাই সাথে গন্ডগোল করতে হয়। আমি পাশের গ্রামের থেকে এখানে পানি নিতে আসি, তারপরেও কোনো সময় ফিল্টারে জল পড়ে না, এই একটা অসুবিধা হয়। পাশের গ্রাম থেকে পানি নিতে আসতে হয়, অনেক দূরের পথ, তারপরেও না আসলেও কোনো উপায় নেই। জলবায়ু পরিবর্তন, জলাধার দখল, ভরাট ও ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ সংকট বলছেন পরিবেশবিদরা। আমাদের যেখানে নগরায়নটা হচ্ছে, নগরায়নটা যে কতটা পরিকল্পিত হচ্ছে সেটা বলা যাচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে যে আমরা কংক্রিট দিয়ে ঢেকে ফেলছি, পানি ভূগর্ভস্থে পৌঁছাতে পারছে না সেভাবে, অ্যাকুইফার রিচার্জটা সেভাবে হচ্ছে না। এটা একটা জিনিস ঘটছে। সংকট সমাধানে পানি ব্যবহারের নীতিমালা ও জলাধার দখলমুক্ত করার দাবি পরিবেশবাদীদের। সরকারের খুবই কঠোর মনোভাব নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী প্রকল্পের মাধ্যমে বৃষ্টির পানি ধরে এই এলাকার মানুষের বাড়িতে বাড়িতে যদি পাইপলাইন করে দেওয়া সম্ভব হয়, তাহলে আমার মনে হয় যে সংকট কিছুটা হলেও দূর হবে। উপকূলের বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই আমরা প্রকল্প হাতে নিয়েছি, বিভিন্ন ধরনের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা পানির সমস্যার সমাধান করতে পারবো। সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে কার্যকর প্রকল্প বাস্তবায়নের তাগিদ উপকূলবাসীর। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। জমে উঠেছে সিলেটের ঈদ বাজার। ঈদ কেনাকাটায় আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, বাজার ও শপিং মলগুলোতে ভিড় কেমন দেখছেন, বিক্রি কেমন হচ্ছে, আর ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? ধন্যবাদ। আসলে ঈদ যতই ঘনিয়ে আসছে, ঈদ বাজারে কিন্তু মানুষের ব্যস্ততা ততই বাড়ছে। সিলেটের বিশেষ করে জিদ্দা বাজার, নয়া সড়ক, বারুদখানা, কুমারপাড়া সহ যেসব জায়গায় বড় মার্কেট কিংবা শপিং মল রয়েছে সেগুলোতে কিন্তু ভিড় রয়েছে। তবে কিছুক্ষণ আগে সিলেটে একটু বৃষ্টি হয়েছে, এখনো মেঘলা ভাব রয়েছে, সেই জন্য এই মুহূর্তে আসলে ক্রেতাদের আনাগোনা কিছুটা কম দেখা যাচ্ছে। তারপরেও কিন্তু এই ঈদ বাজারকে কেন্দ্র করে যারা রয়েছেন পোশাক বিক্রেতা কিংবা বিভিন্ন ধরনের ঈদ সামগ্রী বিক্রেতা, তারা কিন্তু আসলে বেশ তাদের পসরা সাজিয়ে বসেছেন। আর ঈদের পোশাকের ক্ষেত্রে নতুন নতুন অনেক পোশাক কিন্তু আমরা দেখেছি বিভিন্ন মার্কেটে, ব্র্যান্ড শপগুলোতে কিন্তু এখন রয়েছে যথেষ্ট পরিমাণে, এবং ক্রেতারাও টুকটাক আসছেন। তবে সন্ধ্যার পর থেকে কিন্তু ক্রেতাদের ভিড় থাকে, বলা যায় এক ধরনের বেশ ভিড় থাকে প্রত্যেকটি দোকানে এবং ফ্যাশন হাউস দোকানে। তো বিদেশি বিভিন্ন কাপড়ও রয়েছে, তার পাশাপাশি দেশি যে সকল ব্র্যান্ড শপ রয়েছে সেগুলোতেও কিন্তু ক্রেতারা আসছেন এবং দেখছেন, তারা এখানে কেনাকাটা করার চেষ্টা করছেন। এবং যে বিষয়টি আগেই বলছিলাম যে ঈদ বাজারের মূল স্রোতটি কিন্তু ইফতারের পর থেকে শুরু হয় সিলেটের ঈদ বাজারের, এবং গভীর রাত অবধি চলে। আমি একটু কথা বলবো এখানকার যারা রয়েছেন বিক্রেতা। আচ্ছা, এখন এই সময়টা দেখা যাচ্ছে কিছুটা ক্রেতা সমাগম কম, তো সার্বিক বাজারের অবস্থা কেমন আপনি বলবেন? বাজারের অবস্থা এখন শেষ পর্যায়ে এসে মোটামুটি জমে উঠেছে, কিন্তু সিলেটের প্রেক্ষাপটে আপনার ঈদ বাজারটা মূলত জমে ইফতারের পরে গভীর রাত পর্যন্ত কেনাবেচা চলে। এছাড়া এখন আবার বিকাল থেকেও কিছুটা শুরু হবে ইফতারের আগ পর্যন্ত, কিন্তু গভীর রাত পর্যন্ত বিশেষ করে
ইফতারের পর থেকে বা তারাবি নামাজের পর থেকে গভীর রাত সেহরির আগ পর্যন্ত প্রায় বাজার জমজমাট থাকে। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই শুনছিলেন, যেহেতু ইফতার বিকেল থেকে কিংবা সন্ধ্যার পর থেকে ভিড় বেশি হয়, মানুষের গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি যে সেহরির আগ পর্যন্তই আসলে মানুষজনের আনাগোনা থাকে মার্কেট এবং দোকানগুলোতে। তো সবকিছু মিলিয়ে নিরাপত্তার বিষয়টিও কিন্তু দেখতে হচ্ছে। প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঈদ বাজার যাতে নির্বিঘ্ন হয় এবং নিরাপদে মানুষ বাজার করে ঘুরে ফিরতে পারে সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এই ছিল সিলেটের ঈদ বাজারের পরিস্থিতি। প্রত্যুষ ধন্যবাদ আপনাকে। ছোলা বুট, পেঁয়াজু, বেগুনি চপের সাথে ভারী খাবার নিয়ে চলছে বরিশালের ইফতার বাজার। বাসাবাড়ির ইফতারের পাশাপাশি স্বাদে ভিন্নতা আনতে বাইরের ইফতার কিনছেন নগরবাসী। এক্ষেত্রে মান, স্বাদ এবং ক্রয় ক্ষমতার দিকে লক্ষ্য রেখে বাহারি ইফতারের আয়োজন করেছে হোটেল রেস্টুরেন্টগুলো। রোজার শুরু থেকেই নানা ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসছে বরিশালের হোটেলগুলো। সাধারণ ইফতারির পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করছে বিফ জালি কাবাব, গরুর কালাভুনা, রোস্ট, চিকেন ফ্রাই, বিরিয়ানি, হালিম, খাসির লেগ, জামাই জিলাপি এবং বিভিন্ন ধরনের পিঠা। প্রাধান্য পাচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবারও। বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়, যার কারণে এই জায়গায় প্রায় আসা হয়। এইখান থেকে আবার মনে কালাভুনাটা নিতে আসি, পেন্নি নিতে আসি, জিলাপি নিতে আসি। এখান থেকে নিয়ে পরিবারের সাথেই বসি। মুরগি মাসাল্লাম, তারপরে খাসির লেগ রোস্ট, কালো ভুনা। বরিশালের ঐতিহ্য হলো চিরা, দই, বুট, পেঁয়াজু। এর সাথে ব্যতিক্রম যে ইফতারিগুলো, সেই ইফতারিগুলো এই নাজেম থেকে আমরা নেই। ক্রেতা কম থাকলে ইফতারে ভিন্নতা আনা কঠিন, তাই এবছর ইফতারের আইটেম কমে এসেছে জানায় বিক্রেতারা। গেল বছর হচ্ছে আমরা প্রায় 5-6 আইটেম এবার করিনি, কমিয়েছি কারণ আমাদের সেই পরিমাণ ক্রেতা এবার নেই এবং দ্রব্যমূল্যের দামও অনেক বেশি। 18-19টা আইটেমের খাবার হয়। সাইডবাজার বিরিয়ানি হয়, গরুর তেহারি হয়, বাসমতির কাশি হয়, আলুর চপ, বেগুনি, এগুলা অন্য মালামাল এর সাথে থাকে, কিন্তু ওইগুলোই আমরা বেশি বিক্রি করি। প্রতি বছরই ইফতারে সবচেয়ে বেশি চাহিদা থাকে বিভিন্ন ধরনের জিলাপির। এবছর এর চাহিদা আরও বেড়েছে। ডিভিসি নিউজ ডেস্ক। ইসরায়েলে একের পর এক হামলায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট। নাজুক হাসপাতালেই চলছে আহতদের চিকিৎসা। চলমান অবরোধে আবারও বাস্তুচ্যুত হচ্ছেন হাজারো ফিলিস্তিনি। প্রতিনিয়ত হামলার আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে। এরই মধ্যে উপত্যকাটির একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। হামলা, মৃত্যু আর উচ্ছেদের সমীকরণে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা। উপত্যকাটির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে হাসপাতালগুলো। আহত শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। তারা কি এটাই চাইছে? হাসপাতালে ওষুধ নেই, ফিলিস্তিনের জনগণের কাছে পানি নেই, খাবার নেই, তবুও বিশ্ব নীরব। টানা 20 দিনের মতো নেতানিয়াহু প্রশাসনের চলমান অবরোধে আরও ভেঙে পড়েছে গাজার চিকিৎসা সেবা। পর্যাপ্ত চিকিৎসার অভাবে চোখের সামনেই মেনে নিতে হচ্ছে বহু মৃত্যু। হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড়, নেই যথেষ্ট চিকিৎসক, নিবিড় পরিচর্যা ইউনিটের পর্যাপ্ত অভাব, ঔষধ ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বেশিরভাগ শিশু। এদিকে ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের কারণে উত্তর ও দক্ষিণের গাজা থেকে সরে এসেছেন হাজারো মানুষ। তীব্র ঠান্ডার মধ্যে আবারও বাস্তুচ্যুত হয়ে পাচ্ছেন না মাথা গোজার ঠাঁই। গেল 15 মাস ধরে আমরা 10-12-এরও বেশি বাস্তুচ্যুত হয়েছি। এখন আবার বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছি। বুঝতে পারছি না কোথায় আমরা নিরাপদ। এই ক্যাম্পেও ভয়ে আছি। কেউ বা পরিবার নিয়ে ধ্বংসস্তূপের মাঝেই খুঁজে বেড়াচ্ছেন মাথার ওপর ছাদের ঠিকানা। অসহায় এ সকল মানুষের জানা নেই কবে থামবে এই বর্বরতা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। শুক্রবার দিনভর বন্ধ থাকার পর সীমিত আকারে চালু হয়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। আজই পুরোদমে উড়োজাহাজ ওঠানামার আশা করছে কর্তৃপক্ষ। প্রায় 24 ঘন্টা বিমানবন্দর বন্ধ থাকায় ব্যাহত হয় 1300-র বেশি ফ্লাইট। ভোগান্তিতে পড়েন বিশ্বের বিভিন্ন প্রান্তের যাত্রীরা। নিকটবর্তী বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের জেরে প্রায় গোটা দিন বন্ধ থাকার পর শুক্রবার সন্ধ্যা থেকে আবারও চালু হয়েছে বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর হিথ্রো। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত এই বিমানবন্দরটি বিশ্বের 5ম ব্যস্ততম বিমানবন্দর। বিমানবন্দরের কর্মী বাহিনী এবং বিদ্যুৎ পরিষেবা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে ফের ফ্লাইট পরিচালনা চালু হয়।
ফ্লাইট বন্ধ থাকায় একদিকে যেমন যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন, তেমনি ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন দেশি বিদেশি বিমান পরিষেবা সংস্থাগুলো। হিথ্রোর মতো গুরুত্বপূর্ণ বিমানবন্দর কিভাবে ঘন্টার পর ঘন্টা বিকল থাকতে পারে তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিমানবন্দর বন্ধ ঘোষণার ঘটনা এবারই প্রথম। এই ঘটনা যাত্রীদের সাথে আমাদের সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে। বিমান উড্ডয়ন অবতরণ বন্ধ থাকায় কোটি কোটি পাউন্ড লোকসানের কথা বলছে পরিষেবা সংস্থাগুলো। লোকসান পুষিয়ে নিতে কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলার ব্যাপারটিও রয়েছে বিবেচনায়। যুক্তরাজ্য ও ইউরোপের অন্যতম ব্যস্ত বিমানবন্দর হিথ্রো। 24 ঘন্টা বিমানবন্দর বন্ধ থাকার প্রভাব পড়বে যুক্তরাজ্য ও অন্যান্য দেশের অর্থনীতির ওপর। বিমানবন্দরটি পুনরায় চালু হওয়ার পরেও যাত্রীদের প্রতিক্রিয়া কি হবে তা অনিশ্চিত। হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় ইস্যুতে বিপর্যয় কাটিয়ে উঠতে গ্রাহকদের সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদে ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।